বিক্রমপুরের হাট থেকে বাড়ি ফিরছে অজয়। আকাশটা মেঘলা, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ঝড় শুরু হবে। অনেক দেরি হয়ে গেল, নৌকো কি পাবো? না, দ্রুত পা চালাতে হবে। যাক, ভালোই হলো, নৌকো এখনো আছে দেখছি। ঝড়ের আগে পৌঁছতে পারলেই ভালো। ওপারে যাবে যাবে ওপারে? উঠে বড়। এত রাতে কোথা থেকে আসলে? হাটে গিয়েছিলাম, ফিরতে দেরি হয়ে গেল। তা তোমাকে তো আগে কখনো দেখিনি এই ঘাটে। কোথায় থাকো তুমি? আমি যেই নদীতেই থাকি। কেউ দেখে, কেউ দেখে না। এই নদীর মায়া সারা বড় কঠিন। অদ্ভুত, লোকটা এইভাবে কথা বলছে কেন? নৌকো পাড়ে ফেরাও, এই ঝড়ের মধ্যে যাওয়া ঠিক হবে না। পাড়ে ফেরাও নৌকো। ভয় পেও না, এই নৌকো কখনো ডোবে না। এই নৌকো কখনো ডোবে না মানে? পাগল নাকি? আমরা প্রায় চলে এসছি। ওই তো মহেশখালীর ঘাট দেখা যাচ্ছে। মহেশখালীর ঘাট দেখতে পেয়ে দুশ্চিন্তা যেন নিমিষেই কেটে গেল অজয়ের। ঈশ্বরের অশেষ কৃপায় এই ঝড়ের মধ্যে ভালোই ভালোই ঘাটে এসে পৌঁছতে পারলাম। এই নাও, ভাড়াটা রাখো। ভাড়া দিয়ে আমি কি করব বাবু? বাড়ি যাও। বুঝলে বাবু, আমি কিন্তু পাগল নই। এই যা যা এখান থেকে, যা। হাট! এ কি, এই বাচ্চাটা কি ফেললো কে? কেউ চেয়েও পায় না, আবার কেউ ফেলে দিতেও দুবার ভাবে না। বাচ্চাটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো অজয়। ঘরে ফিরে তার স্ত্রীর ছবির দিকে তাকিয়ে রইল সে। সন্তান লাভের আশা পূরণ হয়েছে তার। দুর্ভাগ্য, তার স্ত্রী আজ নেই। এই সময় কুকুর ডাকছে কেন?
এটা সেই কুকুরটা না? হ্যাঁ, ওটাই তো। এখানেও চলে এসছে। এই যা, যা এখান থেকে, যা। পরদিন সকালে বাইরে যাচ্ছে অজয়। হঠাৎ চোখ পড়ল বাড়ির পাশে নিম গাছটির তলায়। দেখল সেই কুকুরটা শরীরটা আধ খাওয়া অবস্থায় পড়ে রয়েছে। ইস, কি অবস্থা কুকুরটার! কাল রাতেও তো এসেছিল। সকাল হতে না হতে এই অবস্থা। ইস, চোখে দেখার মতো নয়। ছেলেটা ঘুমোচ্ছে, কি নিষ্পাপ চেহারা। কিন্তু আমি যে একা, ওকে রাখবই বা কি করে? বিকেল হতেই অজয় বেরিয়ে পড়ল বাজারের দিকে। কিছুটা পথ এগোতেই অজয় দেখতে পেল কিছু লোক একটা মরদেহ নিয়ে শ্মশানের দিকে যাচ্ছে। কিরে, কে মরল? আর বলো না দাদা, মুখুজ্জে বাড়ির বড় বউ। কি ভয়ঙ্কর অবস্থা! কিসে যেন অর্ধেক শরীর খেয়ে রেখেছে। যাই, এখন শ্মশানে যেতে হবে আবার। গ্রামবাসীদের কথা শুনে চমকে উঠল অজয়। মনে পড়ে গেল আজ সকালে সেই আধ খাওয়া কুকুরটার কথা। পরদিন সকালে গ্রামবাসীদের মুখে শোনা গেল গ্রামের শেষের দিকে চক্রবর্তী বাবুর দুই স্ত্রী মালা ও নির্মলা দেবীর আধ খাওয়া মরদেহ পাওয়া গেছে। এমন ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। গ্রামের মোড়লও বেশ চিন্তিত। কেউ কোনো সমাধান খুঁজে পাচ্ছে না। এদিকে আতঙ্ক যেন বেড়েই চলেছে। দুদিন বাদে শোনা গেল গ্রামে এক সাধু বাবা এসছেন। বিকেলে সবাই তার কাছে গেল। সাধু বাবা দীর্ঘদেহী, কপালে তিলক কাটা। তার চেহারায় যেন অদ্ভুত এক পবিত্রতার ছাপ ফুটে উঠেছে। ধ্যানে নিমগ্ন সে। কিছুক্ষণ পর চোখ খুললেন তিনি। বাবা, আমাদের বাঁচান। তিনজন মা, আরো মায়ের অকাল মৃত্যু দেখবে এই গ্রাম। না বাবা, আপনি থাকতে এই গ্রামকে এভাবে শেষ হতে দেবেন না। আপনি কিছু করুন বাবা, আমাদের রক্ষা করুন। এই গ্রামে নতুন কারো প্রবেশ হয়েছে কিনা জানিস? হ্যাঁ 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 বাবা, অজয় অজয়। ওই ঝড়ের রাতে অজয় একটা বাচ্চা কুড়িয়ে নিয়ে এসেছে। ওই নদীর ধারে পড়েছিল। হ্যাঁ বাবা, সেদিন ঝড়ের রাতে বাচ্চাটিকে কুড়িয়ে পেয়েছিলাম। ঠিক আছে, বাচ্চাটিকে এখানে নিয়ে আয়। সাধু বাবা বাচ্চাটিকে কোলে নিলেন। শোন, এই মাদুরিটা ওর গলাতেই থাকবে, কখনোই খুলবি না। দুদিন বাদেই অমাবস্যা। ওই দিন রাতে গ্রামের মাঝের ওই পাকুর গাছের তলায় আমি যজ্ঞে বসবো। এই শিশুকে নিয়ে আসবি তুই, আর সাথে থাকবে তিনজন যুবক। রাত হতে না হতেই আবার একটা মরদেহ। শোনা গেল ওই একইভাবে হারান মাঝির বউ মারা গেছে। পরদিন সকালে দরজায় জোরে জোরে আওয়াজে ঘুম ভেঙে গেল অজয়ের। দরজা খুলে দেখল গ্রামের কিছু লোক লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে।
কালু বলে উঠল, অজয়, বাচ্চাটাকে আমাদের দিয়ে দে, ওর ব্যবস্থা আমরাই করব। ওকে গ্রামের বাইরে ফেলে দেবো, ও অপয়া, ওর জন্য সবাই মরবে। আয়, ওকে নিয়ে যায়। কি হলো? আয়, শুধু ওর গায়ে হাত দিয়ে দেখ, একটাও প্রাণ নিয়ে ফিরতে পারবি না। কাজটা কিন্তু ঠিক করলি না অজয়। তোর বউ কিভাবে মরেছিল মনে আছে তো? এবার কালুর ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া গেল গ্রামের শেষ প্রান্তের জঙ্গলে। সাধু বাবা যজ্ঞের আয়োজন করলেন। গ্রামের ওই 3 যুবক লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। অজয়ের এখনো মনে হচ্ছে ওরা সুযোগ পেলেই বাচ্চাটিকে শেষ করে ফেলবে। সাধু বাবা যজ্ঞে বসলেন। চারপাশ থমথমে পরিবেশ। কিছুক্ষণ পর বিকট শব্দে ভেঙে পড়ল পাশের একটি গাছ। বাচ্চাটা এখনো অদ্ভুতভাবে ঘুমোচ্ছে। চারপাশে বিকট গর্জন শোনা যাচ্ছে। এমন সময় পাকুর গাছের পেছন থেকে প্রকট হলো এক ভয়ঙ্করী প্রেতাত্মা। বিশাল তার আকৃতি, মুখ দিয়ে রক্ত ঝরছে। এমন দৃশ্যে সবাই ভয়ে কাঁপছে। প্রেতাত্মা সাধু বাবার যজ্ঞে বাধা দেওয়ার জন্য ভয়ঙ্কর গর্জন করছে। সাধু বাবা এক মনে যজ্ঞ করেই যাচ্ছে। তুই এই গ্রামে কেন এসেছিস? আর গ্রামবাসীদের ক্ষতি বা করছিস কেন? কি করেছে ওরা? আমি শেষ করবো সকলকে। কি করেছিলাম আমি বন্ধা ছিলাম, এটাই আমার দোষ। সেদিন মুখুজ্জে বাড়ির ছোট ছেলে একা একা বাইরে বেরিয়ে গিয়েছিল। আমি শুধু ওকে কোলে তুলেছিলাম, আর ওরা সবাই আমাকে বাচ্চা চোর বলে পিটিয়ে মারল। সাথে আমার কালকেও চাইছে না, একটাকেও বাঁচতে দেব না আমি, একটাকেও না। ওদের শাস্তি ভগবান দেবেন, তুই চলে যা। আর এই ছোট্ট শিশু বাচ্চাটা কি দোষ করেছে? তুই ওর পিছু নিয়েছিস কেন? ওর কেউ নেই, ওকে নদীর ধারে ফেলে রেখেছিল, তাই তো ওকে আমি নিব। ও আমার সন্তান। ওকে ছেড়ে দে তুই, আমি তোর মুক্তির ব্যবস্থা করছি। না, আমি মুক্তি চাই না, মুক্তি চাই না আমি। ও আমার সন্তান। তুই কি চাস ওর ক্ষতি হোক? না, কে চাই না, ওকে মেরে ফেলবে ওরা, আমি যাব না। ও শুধুই আমার। কথা দিচ্ছি, শিশুটির কোনো ক্ষতি হতে দেব না আমি। ওকে অজয় বড় করবে। তুই ওর মায়া ত্যাগ কর, ওকে ভালো থাকতে দে। সাধু বাবার কথায় শান্ত হলো সেই প্রেতাত্মা। অবশেষে সাধু বাবা মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সেই প্রেতের মুক্তি দিলেন। ওকে অনেক আগেই মুক্তি দেওয়া উচিত ছিল।
আরও ভয়ানক ও রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন। কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো।